স্যার এখনো অনেক মডেল পেপার বাকি, এক্সাম তো চলেই এলো। স্যার বায়োলজির ভিডিও কবে আসবে? আর চিন্তা করতে হবে না তোমাদের। হ্যালো স্টুডেন্টস, স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। 2024 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক সিরিজের মডেল কোশ্চেন পেপার 3, যেটি রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহরার শ্রদ্ধেয় হাসিবুল্লাহ স্যারের সহায়তায় এই কোশ্চেন পেপারটি সেট হয়েছে। এর এই পেজটি তোমরা এই কোশ্চেন ব্যাংক বইয়ের 1039 পেজে পাবে। এই পেজটির ডিটেলস অ্যানালাইসিস সমেত সম্পূর্ণ একটা ভিডিওতে, হ্যাঁ, এই টিম স্টার আয়নের তরফ থেকে ইউটিউবে প্রথমবার আমরা রায় মার্টিন সিরিজ বায়োলজির ভিডিও আনা শুরু করেছি। এই সিরিজকে কিভাবে অন্যরকম করা যায় সেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কাছে নতুন নতুন ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। যেহেতু তোমাদের এক্সাম এসে গেছে, এটা একটা ডিমান্ডিং টপিক, সেই জন্য আমরা আমাদের স্টুডেন্টদের স্বার্থে, আমাদের এই স্টার আয়নকে যারা ভালোবাসে তাদের জন্য মডেল কোশ্চেন পেপার 3 ওয়ান শট একটা ভিডিওতে নিয়ে চলে এসেছি। চলো তোমরা আমাদের ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোশ্চেন অ্যান্সার শুরু হচ্ছে। মডেল কোশ্চেন পেপার 3 প্রথম প্রশ্ন, ভারতে সর্বাধিক জেনেটিক বৈচিত্র্য রয়েছে কোন উদ্ভিদে? আলু, চা, আম না সেগুন? দেখো, জেনেটিক বৈচিত্র্য মানে হচ্ছে একটা জেনাস আর স্পিসিস নিয়ে তৈরি একটা বিজ্ঞানসম্মত নাম। তার মধ্যে প্রজাতির যত রকম বৈশিষ্ট্য আছে, তার জিনে যত রকম বৈশিষ্ট্য আছে, সেটাকে জেনেটিক বৈচিত্র্য বলে। আমাদের সবার প্রিয় ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে আম গাছের জেনেটিক বৈচিত্র্য সব থেকে বেশি রয়েছে, অর্থাৎ অপশন সি উত্তর। আলুর বিজ্ঞানসম্মত নাম আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, সেটা তোমরা কমেন্টে জানাও। চায়ের ক্যামেলিয়া সাইনেন্সিস বিজ্ঞানসম্মত নাম। সেগুন কাঠের খাট আমাদের সবারই পছন্দ, সেগুন কাঠ অর্থাৎ টিক গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টেকটোনা গ্র্যান্ডিস, লিখে নাও। আচ্ছা, পরের প্রশ্নে যাই। প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি প্রজাতি নির্ধারণের জন্য প্রযোজ্য নয়? এ, একই সম্প্রদায়ভুক্ত অন্তঃপ্রজনন সংগঠনকারী প্রাকৃতিক গোষ্ঠী। বি, সমস্ত সদস্যদের একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি। সি, প্রত্যেক সদস্যর মধ্যে অঙ্গস্থানিক ও সারিস্থানিক সাদৃশ্য আছে। না ডি, সকল অপত্য প্রজননক্ষম। প্রজাতি কথার অর্থ হচ্ছে যারা একটি পপুলেশন অন্য পপুলেশন থেকে জননগতভাবে বিচ্ছিন্ন, তাদেরকে প্রজাতি বলে। এখানে বলেছে প্রযোজ্য নয়। দেখো, অন্তঃপ্রজনন সংগঠন তো ঘটেই, এটা সঠিক। সমস্ত পূর্বপুরুষ থেকে উৎপত্তি, মানুষ হোমোসেপিয়েন্স, তারা আমরা আমাদের পূর্বপুরুষ থেকেই তো উৎপত্তি, এটাও সঠিক। প্রত্যেক সদস্যের মধ্যে অঙ্গস্থানিক ও সারিস্থানিক সাদৃশ্য রয়েছে। একটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আম গাছ, তাদের সারিস্থানিক অঙ্গস্থানিক বৈশিষ্ট্য রয়েছে। আমরা হোমোসেপিয়েন্স, আমাদের অঙ্গস্থানিক ও সারিস্থানিক সাদৃশ্য রয়েছে। তাহলে এই এ, বি এবং সি হলো প্রজাতির বৈশিষ্ট্য। সকল অপত্য প্রজননক্ষম হয়, এইটা হচ্ছে উত্তর, কারণ এটা ভুল। সকল অপত্য প্রজননক্ষম হয় না। আমি বলেছি আগের সিরিজেই যে ভুলটা ভুলে সঠিক উত্তর নয়। যখন বলেছে কোনটা নয় হবে, এই ডিটা, তাহলে সেটা হচ্ছে সঠিক উত্তর। সকল অপত্য যে প্রজননক্ষম হয় তা তো নয়, কেউ কেউ তো অপ্রজননশীল হতে পারে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মাইকোপ্লাজমায় কোষ প্রাচীর অনুপস্থিত, কোষ পর্দা অনুপস্থিত, পেনিসিলিনের প্রতি সংবেদনশীল, সাধারণত অন্যান্য ব্যাকটেরিয়ার মতোই বড়। মাইকোপ্লাজমা, মাইক্রোস্কোপ মানে কি? ছোট ছোট অণুবীক্ষণিক যন্ত্র দেখি আমরা। মাইক্রোপ্লাজমা মানে প্লাজমা, তাদের দেহে যে তরল পদার্থটা আছে, প্লাজমা মানে তরল পদার্থ, সেটা খুবই ছোট জায়গায় আছে। তাহলে মাইক্রোপ্লাজমা মানে খুব ছোট, তাহলে ডি তো প্রথমেই কাটা গেল, বড় তো নয়। আচ্ছা, পেনিসিলিনের প্রতি সংবেদনশীল এরকম কিছু নেই। মাইক্রোপ্লাজমায় তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক, মাইক্রোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট ফ্রি লিভিং অর্গানিজম, যেটাকে আগে পিপিএলও বলা হতো। পিপিএলও, পি দিয়ে প্লিউরো, পি দিয়ে নিউমোনিয়া, এল দিয়ে লাইক, ও দিয়ে অর্গানিজম, সেটা এখন এমএলও হয়েছে। এমএলও মানে মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজম, যার মধ্যে কোষ প্রাচীর অনুপস্থিত। তাহলে অপশন এ উত্তর। তারপরের প্রশ্ন দেখো, লাইক করেছো?
একটু সাবস্ক্রাইব গুলো বাড়িয়ে দাও। কতদিন বলবো তোমাদের তো এবার করা উচিত বলো। দেখো 4 নম্বর প্রশ্ন, যে প্রতিষ্ঠা বাইনারি ফিশন অর্থাৎ দ্বিবিভাজন, বাইনারি মানে 2, ফিশন মানে বিভাজন, এবং কনজুগেশন উভয় মাধ্যমেই বংশ বিস্তার করে তা হলো অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম এবং মোনোসিস্ট। আচ্ছা, কি বলেছে এখানে যদি বলি যে বাইনারি ফিশন এবং কনজুগেশন, শুধু বাইনারি ফিশন বলে অ্যামিবা বলে দিতে পারতে, কিন্তু এখানে কনজুগেশনটা জুড়ে দিয়েছে। তাহলে কি হবে এর উত্তর? এর উত্তর হবে প্যারামেসিয়াম, সি। প্যারামেসিয়ামকে চপ্পলের নিচেটার মতো দেখতে, সিপার সেপ্ট বলে, সিপার সেপ্ট। আচ্ছা, ইউগ্লিনা কি? ইউগ্লিনা হচ্ছে এককোষী স্বাদু জলে বসবাসকারী গ্রিন অ্যালগি। আচ্ছা, অ্যামিবা কি? অ্যামিবা থেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে। এরা এককোষী তো তোমরা সবাই জানো, যেটা জানো না এদের দেহে ক্ষণপদ আছে যাদেরকে বলা হয় সিউডোপোডিয়া, অর্থাৎ এরা পাটাকে নিজেদের মতো চেঞ্জ করতে পারে, ক্যান চেঞ্জ ইটস শেপ। অ্যামিবাতে লিখে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আমরা তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে অনেক কিছু তথ্য দিচ্ছি, তোমাদের তো সেরকম ফলোয়ার্স দেখছি না। হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে যুক্ত হও, এই ধরনের প্রচুর প্রশ্ন দেবো, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, দেখবে ডেসক্রিপশনে সব দেওয়া আছে। আচ্ছা, 5 নম্বর দেখো, টেরিডোফাইটাগুলি শ্যাওলা ও ব্রাইটফাইটার থেকে আলাদা কারণ। কেন আলাদা? স্বাধীন গ্যামেটোফাইট দশা, উন্নত ভাস্কুলার সিস্টেম, আর্কিগোনিয়া আর ফ্ল্যাজেলেটেড স্পার্মাজয়েড উপস্থিত। টেরিডোফাইটা শ্যাওলা, অ্যালগি আর ব্রায়োফাইটার থেকে আলাদা, তাদের ফ্ল্যাজেলেটেড স্পার্মাজয়েড উপস্থিত না, ফ্ল্যাজেলেটেড স্পার্মাজয়েড টেরিডোফাইটার উপস্থিত নয়, এটা ভুল। কেন আলাদা বলেছে? স্বাধীন গ্যামেটোফাইট দশা না, তাদের তো স্বাধীন গ্যামেটোফাইট দশা নেই। আর্কিগোনিয়া কি গো? আর্কিগোনিয়া হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ইন ফার্ন অ্যান্ড মসেস। ফার্ন এবং মসেসের মধ্যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে আর্কিগোনিয়া বলে, কিন্তু আমাকে তো আলাদা বলেছে। তাহলে এর উত্তর হবে উন্নত ভাস্কুলার সিস্টেম, অর্থাৎ অ্যাডভান্স ভাস্কুলার সিস্টেম, অপশন বি উত্তর। আচ্ছা, আমাদের বাংলা ইংরাজি সিরিজের ভিডিওগুলো তোমরা দেখো কিন্তু, ঠিক আছে? বায়োলজি শুধু পড়লে হবে না, সবকিছু সমান্তরাল ভাবে পড়তে হবে, তবে ভালো নাম্বার আসবে, সব বিষয়ে ভালো নাম্বার পাও, এটাই আমার ইচ্ছা। দেখো 6 নম্বর প্রশ্ন, শৈবালের কোষপ্রাচীরের মুখ্য উপাদান কি? অতীব একটা সহজ প্রশ্ন, ঠিক আছে? কি হবে বলতো? একটা হোমোপলিমার, আগের দিন পড়িয়েছিলাম, আগের ভিডিওটা ভালো করে দেখলে এটা এক্ষুনি পেরে যাবে। শৈবালের কোষপ্রাচীরে থাকবে সেলুলোজ, এটা একটা হোমোপলিমার, 40 থেকে 50,000 গ্লুকোজ নিয়ে গঠিত। শেষার তো কার্বোহাইড্রেট, শেষার তো উত্তর হবে না। গ্লাইকোজেন আমাদের শরীরে থাকে, আমাদের শরীরে গ্লাইকোজেন থাকে, সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়। উদ্ভিদের শরীরে স্টার্চ থাকে। আচ্ছা, কাইটিন কি? কাইটিন হচ্ছে ছত্রাকের শরীরে থাকে, ঠিক আছে? কাইটিন, আর এটা হচ্ছে হেটারোপলিমার, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম প্রকৃত শিলম আবির্ভাব হয় যে পর্বে, সেটি হলো নিমাটোডা, অ্যানিলিডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। আচ্ছা, প্রকৃত শিলম বলেছে, ট্রু শিলম। শিলম কিন্তু অনেক হয়, অ্যাসিলোমেট, মানে বায়োলজি যেখানে থাকবে মানে সেখানে কোনো শিলম নেই। সিউডো শিলম মানে হচ্ছে মনে হচ্ছে শিলম, কিন্তু সিউডো মানে ছদ্মবেশী শিলম, আর প্রকৃত শিলম হচ্ছে আসল শিলম। শিলম কি স্যার? সেটাই তো জানি না। শিলম হচ্ছে একটা দেহগহ্বর যার মধ্যে থেকে ইন্টারনাল অর্গানগুলো তৈরি হয়। এই শিলম, এই যে শিলম, প্রকৃত শিলম, এটা তৈরি হয়েছে, প্রকৃত শিলম পাওয়া যায় বি অ্যানিলিডার দেহতে, কিন্তু সিউডো শিলম স্যার কোথায় পাওয়া যায়? কেন সিউডো শিলম বলে? একটি শিলমের 3টি স্তর, 3টি স্তরের মধ্যে এই যে নিমাটোডা বা আস্কেলমেন্থিসের মধ্যে মাঝখানের স্তর মেসোগ্লিয়াটা নেই, ওই জন্য এটাকে সিউডো শিলম বলা হয়। মোলাস্কা, একাইনোডার্মাটার দেহে প্রকৃত শিলম দেখা যায়, অর্থাৎ যত উচ্চ পর্ব হবে তত প্রকৃত শিলম দেখা যাবে। আচ্ছা, এর পরের প্রশ্ন কিরকম লাগছে দেখো, একটু লাইক করো, একটু কমেন্ট করো। কনসেপ্ট এরকম ভাবেই পড়াবো না আরো শর্টে পড়াবো, না উত্তর বলে বেরিয়ে যাবো, সেগুলো একটু জানাও। বা আরো কি ডিটেলস ডিসকাশন লাগবে তোমাদের, আমাদের একটু কমেন্টে জানাও তোমরা কি চাইছো। আচ্ছা, দেখো 8 নম্বর প্রশ্নটা দেখো, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায় হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা না ভার্টিব্রাটা? স্যার, আগে তো মেটামরফোসিস জানতে হবে, তারপর রেট্রোগ্রেসিভ জানতে হবে, তারপর কোথায় আছে জানতে হবে। দেখো, মেটামরফোসিস হচ্ছে যে একটা দেহ গঠন, কোনো বস্তুর দেহ গঠন কি করে হয়? আমরা ছোটবেলায় আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা দৃঢ়তা কম থাকে, যত অ্যাডাল্ট হই আমরা তত আমাদের অ্যাডভান্স ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। স্যার, রেট্রোগ্রেসিভ মানে কি? উল্টো, অর্থাৎ মানে
ছোটরা পাকা, বড়রা কিন্তু পাকা নয়, সেরকম একটা ব্যাপার। কিরকম, যে যত লার্ভা অবস্থায় থাকবে তখন অ্যাডভান্স ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যত অ্যাডাল্ট হবে তখন ওই অ্যাডভান্স ক্যারেক্টারিস্টিক্স গুলো আর থাকবে না। এইটা দেখা যায় কার মধ্যে? এটা দেখা যায় তোমার ইউরোকর্ডাটার মধ্যে, অর্থাৎ 8-এর বি উত্তর। ঠিক আছে, আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন। আত্তীকরণ মূল দেখা যায় কাঁকরোলে, ডালিয়াতে, পাইনে না গুলঞ্চে? আত্তীকরণ মূল কি গো? উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন যে সমস্ত অ্যাডভান্টিটাস মূল ক্লোরোফিল যুক্ত, মানে অস্থানিক মূল, সেইগুলো ক্লোরোফিল যুক্ত। ক্লোরোফিল যুক্ত মানেই ফটোসিনথেসিস করবে, সেই তারাদের কি বলা হয়? আত্তীকরণ মূল। আচ্ছা উদাহরণ স্যার? উদাহরণ হচ্ছে গুলঞ্চ। তাছাড়া তোমরা বলো না পানি ফল তো খেয়েছো, বাইরেটা সবুজ রঙের, তো তাহলে ওটা তো তোমার হচ্ছে ফটোসিনথেসিস করবেই। তাহলে উত্তর কি হবে? গুলঞ্চ। আর যদি তোমার থাকতো, পানি ফল থাকতো, সেটা উত্তর হতো। টিম স্টারায়ন তাদের দেয়া কথা মতো রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বায়োলজি সিরিজের পর বাংলা এবং ইংরাজি সিরিজের ভিডিও আস্তে আস্তে আনছে। এখন আমাদের বক্তব্য হলো, আমাদের এই শুয়ে শুয়ে দেখা সিরিজ তোমাদের এত হেল্প করছে, কিন্তু তুলনামূলক ভিউজ আসছে না। তোমরা এক একজন যদি তোমাদের 2টো করে বন্ধুদেরও শেয়ার করো। দেখো আমাদের চ্যানেলটা স্টারায়ন সায়েন্স আইকিউ প্রধানত সায়েন্সের চ্যানেল, তাই এখানে জেনারেলি চ্যানেলের নাম দেখিয়ে একটা আর্টসের স্টুডেন্ট আসবে না, কিন্তু বাংলা ইংরাজি তো সবার জন্য। তাই তোমরা যদি ভিউয়ার্সরা আমাদের যারা জেনারেলি দেখো বা আজ হঠাৎ করে ভিডিওতে এসেছো, এক একজন যদি 2জন করেও শেয়ার করো 2জন বন্ধুকে তোমাদের, তাহলে ভেবে দেখো আমরা যে তোমাদের জন্য এত নতুন কিছু করার চেষ্টা করছি, নতুন নতুন কিছু আনছি, আমাদের এই স্টারায়ন স্টাইলকে আমরা তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদেরও তো একটুখানি ফিডব্যাক দরকার, বলো না? তবে তো আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাবো। তোমরা এই বাংলা ইংরেজি সিরিজের একটু বেশি করে শেয়ার করো, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করো। আর এই ভিডিওগুলোর প্লেলিস্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে তো যেমন আছে রয়েছে, আমরা আই বাটনেও দিয়ে দেবো। এই ভিডিও সিরিজের সব থেকে সুবিধা তোমরা এতদিনে বুঝে গেছো যে খুব কম সময়ের মধ্যে বাংলা ইংরাজি সাবজেক্টে 80 নম্বর পাওয়ার জন্য, অল্প খেটে বেশি নাম্বার পাওয়ার জন্য আমাদের সিরিজটা খুব হেল্পফুল হবে। চলে এলো নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। যার সাহায্যে বীজ অমরার সঙ্গে যুক্ত থাকে তাকে বলে মাইক্রোপাইল বা ডিম্বগ্রন্থ, বি প্রিমিউল বা ভ্রূণমূল, সি হাইলাম বা ডিম্বনাভি, আর ডি টেগমেন্ট বা বীজ অন্তস্তক। কি গো, বীজ অমরার সঙ্গে যুক্ত থাকবে, তাহলে কোনটা হবে? সি হাইলাম বা ডিম্বনাভি, ডিম্বক থেকে নাভিটা বেরিয়ে বীজ অমরার সঙ্গে যুক্ত থাকবে। আচ্ছা সে তো পারলাম, আপনি এ আর বিটা বলুন। আচ্ছা এ আর বি কি? মাইক্রোপাইল। মাইক্রোপাইল কি? হেল্প টু অ্যাবজর্ব ওয়াটার। আর মাইক্রোপাইল মূলত মূল তৈরি করে, মনে রাখবে মাইক্রোপাইলে ম আছে, মূলে ম আছে, ঠিক আছে, এখান থেকে মূল তৈরি হয়। স্যার প্রিমিউল কি? স্যার প্রিমিউল হচ্ছে কাণ্ড বা শুট তৈরি করে, গাছের উপরের পোর্শনটাকে শুট বলে, সেই শুটটা তৈরি করে। একটা বীজের নিচ থেকে হচ্ছে মাইক্রোপাইল তৈরি করে মূল, আর প্রিমিউলটা উপর দিকে পুরো গাছটাকে তৈরি করে, এটাকে ভ্রূণমূল বলে, ভ্রূণমুকুল। আচ্ছা টেগমেন্ট বা বীজ অন্তস্তক কি? তোমরা কমেন্টে লিখে জানাও তো, একটু হাতটা নাড়াও তো দেখি, কমেন্ট আসছে না। আচ্ছা 11 নম্বর প্রশ্ন। মটর ফুলে কোন ধরনের পুংকেশর দেখা যায়? একটা মোনোডেলফাস, ডায়াডেলফাস, পলিডেলফাস না সিনজেনিসিয়াস? ঠিক আছে, কি দেখো মটর ফুলে, মনে রাখবে মটর ফুলে তোমাদের দ্বিগুচ্ছ বা ডায়াডেলফাস পুংকেশর দেখা যায় বা অ্যান্ড্রোসিয়াম দেখা যায়। তাহলে স্যার মোনোসিয়াসের কি উদাহরণ হবে? লিখে নাও, মোনোসিয়াসের উদাহরণ হচ্ছে আমাদের সবার প্রিয় জবা ফুল। আর পলিডেলফাস কি হবে গো? পলিডেলফাস হচ্ছে লেবু, লেবু। তাহলে আর সিনজেনেসিয়াস এটা হবে সূর্যমুখী ফুল, দেখো খোলা থাকে না সূর্যমুখী ফুলের, ওই জন্য ওটাকে সিনজেনেসিস বলে, ঠিক আছে, বা ওই গঠনটাকে বলা। আচ্ছা তাহলে এই প্রশ্নটা হলো। এর পরের প্রশ্ন 12 নম্বর। কম্পোজিট গোত্রের উদ্ভিদের পুষ্পবিন্যাস প্রকৃতি হলো ক্যাপিচুলাম, অ্যাম্বেল, হাইপ্যান্থোডিয়াম বা করিম, কোনটা? আচ্ছা এটা 12 নম্বর প্রশ্নে কম্পোজিটা, এগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদেরকে। দেখো কম্পোজিটা কিন্তু উত্তর হবে ক্যাপিচুলাম।
হাইপ্যান্থোডিয়াম কোথায় থাকে গো? হাইপ্যান্থোডিয়াম হচ্ছে মোরেসি গোত্রের, ওই যে বড় বড় যে পিপল ট্রি গুলো দেখো, বট গাছগুলো দেখো, তার মধ্যে সেটা যে গোত্রের পুষ্পবিন্যাস দেখা যায় সেটা হচ্ছে হাইপ্যান্থোডিয়াম। আচ্ছা, অ্যাম্বেলার করিম আমি বলবো না, অ্যাম্বেলার করিম তোমাদের এবার খুঁজে লিখতে হবে, আগের ভিডিওতে সব বলা আছে। তারপরের ভিডিওগুলোতে যদি না পারো তখন আমি আবার বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, 13 নম্বর প্রশ্ন কি দিয়ে গেছে? পরিণত অবস্থায় কোনটি নিউক্লিয়াস বিহীন? প্যালিসেড কোষ, কর্টিক্যাল কোষ, সিভ কোষ বা সিভনল, তো দিয়েই দিয়েছে একসাথে, বা কম্পেনিয়ন কোষ। আচ্ছা, কি জিনিসগুলো কি স্যার? নিউক্লিয়াস বিহীন বলতে কি বোঝাচ্ছে? ফ্লোয়েমের মধ্যে 4টে অংশ, একটা হচ্ছে সিভনল, একটা হচ্ছে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল, আর একটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, আর 4 নম্বর হচ্ছে ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম তন্তুটা হচ্ছে মৃত, আর বাকি 3টে সেগুলো হচ্ছে সজীব, অর্থাৎ সিভনল, সঙ্গী কোষ আর ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে সজীব। এর মধ্যে কোনটা নিউক্লিয়াস বিহীন? সিভ কোষ এবং সিভনল হচ্ছে নিউক্লিয়াস বিহীন। আচ্ছা, এর পরের প্রশ্ন কি আছে? 14 নম্বর প্রশ্ন, একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন সংক্রান্ত ভুল তথ্যটি নির্বাচন করো। আবার ভুল আছে, ভুলটাই সঠিক। আচ্ছা, এপিডার্মিস কিউটিকল যুক্ত, না, এপিডার্মিস কিউটিকল যুক্ত এটা তো সঠিক। অন্তস্তক স্ক্লেরেনকাইমা দ্বারা গঠিত, হ্যাঁ, শক্ত অন্তস্তক, তাই স্ক্লেরেনকাইমা দ্বারা গঠিত। নালিকা বান্ডিল, ভাস্কুলার বান্ডিল সমপার্শ্বীয়, হ্যাঁ, একই দিকে অবস্থিত এবং বদ্ধ প্রকৃতি, মুক্ত প্রকৃতির নয়। একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের এটা খুব একটা ভালো বৈশিষ্ট্য, এইটা আলাদা করে নোট করে নাও তো। আর তাহলে এ বি সি যখন হবে না স্যার, উত্তর তো দিয়ে আমরা আগেই বুঝে গেছি মজ্জা বা মজ্জাংশ থাকে, এটা ভুল, তাই তো? আচ্ছা, ভুলের ভুল উত্তর। দেখো তারপরে 15 নম্বর প্রশ্ন কি আছে? দুটো স্থায়ী কলাস্তরের মাঝে অবস্থানকারী ভাজক কলাকে বলে গৌণ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা আর পেরিব্লেম। 10টা ফুচকা খাওয়ার পরে, এখন আবার 10টা ফুচকা খেলে দেয় না, ধরো অনেক কটা তোমরা ফুচকা খেলে, তারপরে একটা ফাউ দেয় না অনেক সময়, এইটা হচ্ছে সেই ফাউ কোশ্চেন। দুটো স্থায়ী কলাস্তর তার মাঝখানে ঢুকে আছে বা নিবেশিত হয়ে আছে, তাকে নিবেশিত ভাজক কলা বলে। এই প্রশ্ন সবাই পারবে, যদি এই প্রশ্ন না পারো তাহলে বাবা আরো পড়ার দরকার আছে, যারা দেখছো। আচ্ছা দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে? এটা একটু লেন্টিসেল, কর্ক ক্যাম্বিয়াম, সেকেন্ডারি কর্টেক্স, কর্ক, এর সাথে এগুলোকে মেলাতে হবে। স্যার আমরা তো এগুলো দেখবো না, আপনি তো শিখিয়ে দিয়েছেন। প্রথমেই চলে যাই এ নম্বরে, 4 4 3 2, এ 4 4 3 2, তাহলে আমি কি দেখবো? লেন্টিসেল এ, এর সাথে ফেলোজেন সুবিরিন গ্যাস বিনিময়, তাহলে 3 হবে। এ 3 হবে, এটা সোজা তো। এ 3, দেখো এ 3, শুধু এইটুকু দেখে আমি বি সি ডি কিচ্ছু মেলাবো না, কেন মেলাতে যাবো? আমার তো উত্তর চলে এসেছে। তাহলে আমার এটা কত দাগের প্রশ্ন? 16 দাগের। 16 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এবার আমি তোমাদের সব বলে দিচ্ছি, তাও নলেজ পারপাসে লিখে রাখো। কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে বি এর 1 মানে ফেলোজেন দ্বারা তৈরি। সেকেন্ডারি কর্টেক্স আমি যা দেখতে পাচ্ছি ফেলোডাম, সেকেন্ডারি কর্টেক্স ফেলোডাম। আচ্ছা, ক্যাম্বিয়াম কনসেপ্ট কিন্তু আমি প্ল্যান্ট অ্যানাটমির একটা ভিডিওতে বলে দিয়েছি, তোমরা দেখে নাও। আচ্ছা, ডি হচ্ছে কর্ক, কর্কে কি থাকে? কর্কে থাকে ডি এর 2 সুবেরিন সঞ্চয় থাকে, তাহলে সি এরটা উত্তর হয়ে গেল। আচ্ছা 17 নম্বর প্রশ্ন, কোন ধরনের পানিকলায় রক্তবাহ থাকে না? অপশন এ যোগ কলা, বি আবরণী কলা, সি পেশি কলা আর স্নায়ু কলা। দেখো রক্তবাহ থাকে না বলেছে, যোগ কলা রক্ত নিজেই একটা তরল যোগ কলা, এটা উত্তর হবে না। পেশি কলা মাসেলের মধ্যে রক্তবাহ থাকবে, স্নায়ু কলার মধ্যেও থাকবে, তাহলে উত্তর হবে 17 বি আবরণী কলা, এপিডার্মাল সেল, ঠিক আছে, এটার উত্তর। আচ্ছা 18 নম্বর প্রশ্ন কি দিয়েছে গো? প্রদত্ত কোনটি সিনসাইটিয়াল নয়? হোয়াট ইজ সিনসাইটিয়াল স্যার? কঙ্কাল পেশি, মসৃণ পেশি, হিত পেশি, উদর পেশি, সবই তো স্যার বুঝলাম, কিন্তু সিনসাইটিয়াল কি? দেখো ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো। একটা কোষ বিভাজনের দুটো পর্যায়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আগে ক্যারিওকাইনেসিস হয়, অর্থাৎ ক্যারিও মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে বিভাজন। আগে নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপরে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হবে। ধরো একটা নিউক্লিয়াস 1 থেকে 2 হলো, ঠিক আছে, তারপরে সাইটোকাইনেসিসটা হলো না, তাহলে মাঝখান থেকে সাইটোপ্লাজমটা বিভাজন হবে না, তাহলে একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস থেকে গেল। আবার পরের সেল সাইকেলে আবার ক্যারিওকাইনেসিস হলো, 2টা কত হয়ে গেল? 4টে।
তারপর আবার সেটা সাইটোকাইনেসিস হলো না, তাহলে 4 থেকে আবার কত হবে? 4 থেকে 8টা হবে, 8 থেকে 16টা হবে। তাহলে নিউক্লিয়াসের সংখ্যা সাইটোকাইনেসিস না হওয়ার জন্য একটা কোষে বেরিয়ে যাবে, এইটাকে বলছে সিনসাইটিয়াল। এইখানে কঙ্কাল পেশি, মসৃণ পেশি, হৃৎ পেশি আর উদর পেশির মধ্যে মসৃণ পেশিতে এই সিনসাইটিয়াল নয়, বাকি সবকটাই হচ্ছে সিনসাইটিয়াল, অর্থাৎ 18-র বি উত্তর। রায়মার্টিন সিরিজের বায়োলজির ভিডিও তো তোমরা দেখছো, অবশ্যই ভালো জিনিস, কিন্তু পরীক্ষাতে ফুল মার্কস পেতে গেলে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার দেখার সঙ্গেও টপিক সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং টপিকের ডিটেলস কোশ্চেন জানতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যেতে হবে। সেখানে দেখবে আমাদের ক্লাস 11 বায়োলজি টপিক বলে একটি প্লেলিস্ট আছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে তো রয়েছে, আমি আই বাটনেও দিয়ে রাখবো। তোমরা এইখান থেকে ভিডিওগুলো দেখবে। এই ভিডিওগুলোতে খুব ডিটেলসে সমস্ত আলোচনা করে দেওয়া আছে, কোশ্চেন অ্যান্সার একদম ছবি দিয়ে ডিটেলসে বোঝানো আছে। তবেই তোমরা কোশ্চেন অ্যান্সার সিরিজের সঙ্গে টপিক সিরিজ দেখলে মার্কসটা ইনক্রিজ করতে পারবে। আমরা চলে এলাম 19 নাম্বার প্রশ্নতে। ব্যাঙের হৃৎপিণ্ড কেটে দিয়ে শরীরের বাইরে আনলেও কিছু সময় স্পন্দিত হতে থাকে, কারণ এটি পয়কিলোথার্মিক, এতে কোনো করোনারি সঞ্চালন নেই, সি মায়োজেনিক হৃৎপিণ্ড আছে এদের, না নিউরোজেনিক হৃৎপিণ্ড আছে। আচ্ছা, এখন না ব্যাঙ কাটা বারণ, তোমরা পারলে কেটো না, এটা আমরা তোমাকে একটা এথিক্যাল ব্যাপার বলছি। কিন্তু আমরা অনেক যখন পড়তাম তখন ব্যাঙ কেটেছিলাম, ব্যাঙ কেটে হৃৎপিণ্ডটা যখন বাইরে আনলাম তখন দেখছি হৃৎপিণ্ডটা তখনও নড়ছে। স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার কি ব্যাপার এটা? স্যার তখন বুঝিয়েছিলেন মায়োজেনিক আর নিউরোজেনিক হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। আমাদের যে শরীরে স্পন্দন চলে সারা দেহে, যে নার্ভাস সিস্টেমের মধ্যে স্পন্দন চলে, এই নিউরোজেনিক হৃৎপিণ্ডের ডাইরেক্ট নার্ভাস সিস্টেমটা থেকে এই স্পন্দনটা বেরোয়, মায়োজেনিক হৃৎপিণ্ডে ডাইরেক্ট হার্ট থেকে বেরোয়। আর এটা যে বহন করা হয়, এই যে তোমার হচ্ছে স্পন্দনটা, সেটা নার্ভ ফাইভ থেকে স্পন্দন করা হয়। আর মায়োজেনিক হৃৎপিণ্ডে হার্ট মাসেল থেকে করা। মায়োজেনিক হৃৎপিণ্ডে যদি তুমি বাইরে আনো তখনও হার্টটা চলতে থাকে, কিন্তু নিউরোজেনিক হৃৎপিণ্ডে যদি বডির বাইরে আনো হার্টটাকে, সঙ্গে সঙ্গে সে মারা যায়। ঠিক আছে, তাহলে আমরা কে সেটা বলো দেখিনি। কিন্তু ব্যাঙ তাহলে মায়োজেনিক হৃৎপিণ্ড। আচ্ছা, বোঝা গেল সবটা। আচ্ছা স্যার, পয়কিলোথার্মিক কি? পয়কিলোথার্মিক মানে হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, আমরা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। আমরা যদি এখন তুমি রাশিয়ায় চলে যাও, খুব ঠান্ডা, সেখানেও কিন্তু আমাদের বডি টেম্পারেচার 37 ডিগ্রি থাকবে। আর আমরা যদি এত তীব্র গরম পড়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, মনে আছে তো? ঠিক আছে, তাহলে তখনও আমাদের দেহের টেম্পারেচার 37 ডিগ্রি থাকবে। কিন্তু পয়কিলোথার্মিক মানে যেমন বাইরে টেম্পারেচার, ভিতরের টেম্পারেচারও সেরকম হবে। সেটা হচ্ছে পয়কিলোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, যেমন ব্যাঙ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। দেখো পরের প্রশ্ন, পুরুষ ব্যাঙের শুক্রাণু পরিবহনের সঠিক পথটি তৈরি বলো। সব অপশনের প্রথমে আছে টেস্টিস। স্যার এটা তো শক্ত করে দিল, টেস্টিস থেকে শুক্রাস হয় বলে বাংলায়, সেখানে শুক্রাণু আছে, এটা তো থাকবেই গো। তারপর দেখো ভাষা ইফারেন্সিয়া বৃক্কের বিডার্স ক্যানেল। বৃক্কের বিডার্স ক্যানেল আমি বহুবার বলে দিয়েছি, আর বলবো না, তাহলে ডি অপশন হবে না। ভাষা ইফারেন্সিয়া। তারপর কোথায় যাবে? তারপর আসবে বৃক্কের বিডার্স ক্যানেলে আসবে। বিডার্স ক্যানেলের পর ইউরোজেনিটাল বলা। আচ্ছা, ইউরোজেনিটাল কেন বলে জানো তো? আমাদেরও ইউরোজেনিটাল নালী আছে। ইউরো মানে ইউরিন, আর জেনিটাল মানে জনন, অর্থাৎ একটাই নালী আছে কমন, সেখান থেকে রেচন পদার্থ বেরোবে, আবার জনন মেটেরিয়ালটাও থাকবে, ওই জন্য ইউরোজেনিটাল একসাথে বলেছে। আর শেষে যে কপুলেশন অঙ্গ তোমাদের বলে দিয়েছিলাম, প্রথম ভিডিওতে বলেছিলাম, যারা ভিডিও দেখেছে তাদের কাছে অসুবিধা হবে না, যারা নতুন দেখছে তাদের জন্য বলছি, অবশ্যই দেখে আসো। কিন্তু কোলাকাটা হচ্ছে কপুলেটরি অর্গান। ঠিক আছে, তাহলে অপশন সি উত্তর, টেস্টিস, ভাষা ইফারেন্সিয়া, বৃক্কের বিডার্স ক্যানেল, বৃক্কের ব আছে, বিডার্সের ব আছে, এখান থেকে মনে রাখতে পারো। ইউরোজেনিটাল নালী, তারপর কোলাকা অর্থাৎ কপুলেটরি অঙ্গে আসে। এইভাবে শুক্রাণু একটা একটা করে পরিবাহিত হয়। পরটাই যাই। দেখো 21 নম্বর প্রশ্ন, যে পদ্ধতি দ্বারা কোষ হোমোজিনেট থেকে কোষীয় অঙ্গাণুগুলো পৃথক করা যায় সেটাকে কি বলে? ক্রোমাটোগ্রাফিক পদ্ধতি, এক্স রশ্মি বিচ্ছুরণ দ্বারা, ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন দ্বারা, না অটো রেডিওগ্রাফি দ্বারা। দেখো ক্রোমাটোগ্রাফি তো তোমরা পড়েছো, রং নেয়,
এক্স রশ্মির বিচ্ছুরণও হবে না। অটো রেডিওগ্রাফি তোমার হচ্ছে মেডিকেল টার্মিনোলজি, এটা হবে ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশনের দ্বারা। সি তো উত্তর হয়ে গেল স্যার, কিন্তু এই কোষ হোমোজিনিটি কি করে পৃথক হচ্ছে? পরের স্লাইডে দেখা যাক কি হয়। দেখো, এটা হচ্ছে সেল হোমোজিনেশন। প্রথমে একটা এরকম টিউবের মধ্যে সেলগুলোকে রাখা হয়, কোষ টিস্যু এগুলো যা আছে পুরো টিস্যুটাকে রাখা হয়। তারপর এটাকে সেন্ট্রিফিউজ মানে এরকম ঘোরানো হয়। সেন্ট্রিফিউজ যত তুমি ঘোরাবে তত নিচে থিতিয়ে পড়বে, আর বাকি কোষ অঙ্গাণুগুলো বাইরে যে দেখছো লাল নীল সবুজ দিয়ে কোষ অঙ্গাণুগুলো এইটা থেকে আলাদা হয়ে যাবে। হাড়িটা থিতিয়ে পড়বে, হালকাটা উপরে ভেসে থাকবে। এইভাবে সেল হোমোজিনেটে কোষীয় অঙ্গাণুগুলোকে আলাদা করা হয়। এই পদ্ধতিটাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন। ওকে, নেক্সট কোশ্চেন, 22 নম্বর প্রশ্ন। আচ্ছা, তোমাদের এত পড়াচ্ছি মানে এতক্ষণ ধরে, তোমাদের ভালো লাগছে তো? দেখো, সবটা কিন্তু দেখতে হবে, পরীক্ষার সামনে চলে এসেছে, আমরাও কি করবো বলো? ঠিক আছে, দেখো, প্রদত্ত কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কতগুলি এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত? গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, যাই থাকুক। কি স্যার, জিনিসটা কি স্যার? আমাদের এগুলো অফলাইন ব্যাচের স্টুডেন্ট কিন্তু সবাই পারবে। ঠিক আছে, সবার জন্য প্রশ্নটা থাকলো, মঙ্গলের জন্য, তৃষার জন্য, দেবায়নের জন্য, শুভ্রজিতের জন্য, সৌমিলির জন্য, রিজুর জন্য। আমি সবার নামই নিচ্ছি, প্রিয়ম, আমাদের অঙ্কিতা, রেহানা, আরো যারা যারা আছো, ঠিক আছে, অভিষেক আছো, ঠিক আছে, সবাই বলো। ঠিক আছে, নতুন নতুন অনেক ভিউয়ার্স এসেছে, তাদেরও নাম লিখবো, একটু ধরে থাকো আমাদের সাথেও। ঠিক আছে, আচ্ছা, এন্ডোমেমব্রেন সিস্টেম কি বলো? এন্ডোমেমব্রেন সিস্টেম হচ্ছে, এটা তোমরা পড়বে GERL সিস্টেম। জি দিয়ে গলগি বডিস, ER দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এল দিয়ে লাইসোজোম। এই তিনটেকে একসাথে এন্ডোমেমব্রেন সিস্টেম বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তার মধ্যে কোনটা কোনটা আছে? গলগি বডিস আছে, লাইসোজোম আছে, তাহলে উত্তর হবে দুটো, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল। এন্ডোমেমব্রেনের পার্ট নয়। কি মনে রাখবে? GERL, জি দিয়ে গলগি বডিস, ER দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এল দিয়ে লাইসোজোম। একবার রিপিট করে দিলাম, শুনে নাও একবার। 22 এর পর 23 নম্বর প্রশ্ন। উদ্ভিদ কোষের প্রধান ক্ষরণ কাজ সম্পন্ন হয় যে কোষ অঙ্গাণুতে, তা হলো? স্যার, কোষের হলে তো গলগি বডিস হতো। হ্যাঁ, তাহলে এখানে কি দিয়েছে নামনি? স্ফেরোজোম, লাইসোজোম, ডিকটিওজোম, পারঅক্সিজোম। স্যার, গলগি বডিস নেই তো। আচ্ছা, উদ্ভিদের গলগি বডিস কাকে বলে? সেইটা হচ্ছে উত্তর। স্ফেরোজোম পড়িয়ে দিয়েছি, তোমরা আগের ভিডিও দেখো, স্ফেরোজোম পেয়ে যাবে। লাইসোজোম অনেকবার বলে দিয়েছি। লাইসোজোম শুধু আত্মঘাতী থলি, তার বাচ্চা নেই, ওটা পড়লে হবে না। ওর প্রাইমারি সেকেন্ডারি গঠন, রেসিডুয়াল বডি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। এবারে পরীক্ষার জন্য কিন্তু পড়ে যাও। সাজেশন ভিডিও আনবো কি, তোমরা একটু বলো যে কোনো সাজেশন ভিডিও তোমাদের লাগবে কিনা পরীক্ষার শেষে বা মানে পরীক্ষা এলে তখন। ঠিক আছে, আচ্ছা, পারঅক্সিজোমটা উত্তর হবে না, এটা উত্তর হবে উদ্ভিদের গলগি বডিসকে ডিকটিওজোম বলে। স্ফেরোজোম, লাইসোজোম, পারঅক্সিজোম এগুলো কি কি সব লিখে ফেলো, দেখি তো কে কে পারো। 23 নম্বর প্রশ্ন হয়ে গেল। 24 নম্বর প্রশ্ন। অক্সিজোম থাকে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়, ER এর গাত্রে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, থাইলাকয়েডে। একটা বাচ্চা ছেলেও যদি স্টার আয়ন সায়েন্স আইকিউর সঙ্গে যুক্ত থাকে, এই উত্তর পেয়ে যাবে। আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি, অক্সিজোম হচ্ছে F0 F1 কণা, যা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গাত্রে থাকে। আমি বহিঃপর্দা, ER, থাইলাকয়েড এখন দেখবোই না। আচ্ছা, থাইলাকয়েড আমি ডিটেলসে বলে দিয়েছি। কোয়ান্টোজোম কোথায় থাকে, ক্লোরোপ্লাস্ট, সব বলে দিয়েছি। এগুলো আর কিছু আটকাবে না গো। ঠিক আছে, একটু পড়ো, ভালো করে পড়ো। যা অসুবিধা হচ্ছে আমাদের বলো, কমেন্টে জানাও। 25 নম্বর প্রশ্ন। মাইক্রোফিলামেন্ট গঠনকারী প্রোটিন হলো কেরাটিন, অ্যাক্টিন, কিউটিন, টিউবিলিন। অ্যাক্টিন এবং মায়োসিন মাইক্রোফিলামেন্ট গঠন করে। অ্যাক্টিনের সঙ্গে মায়োসিন লেখা থাকলেও হতো, যদি এখানে বি অ্যাক্টিন থাকতো, সি মায়োসিন থাকতো, ডি তে তাহলে বিও সি থাকতোই। এটা একদম স্টার আয়নকে বাধা। ঠিক আছে, দেখো, কেরাটিন কি গো? কেরাটিন কোথায় থাকে? কেরাটিন প্রোটিন একটা, আমাদের নখ, চুল, এগুলো যেগুলো দিয়ে গঠিত আছে সেটাই তো কেরাটিন। চুল অনেকে উঠে যাচ্ছে, কেরাটিন স্কাল্পে তেল দাও, সেইটা হচ্ছে কেরাটিনয়েড তেল বলে। আচ্ছা, কিউটিন কি? কিউটিন ছত্রাকে দিয়ে থাকে, কাইটিনও বলে অনেকে। টিউবিলিন হচ্ছে একটি প্রোটিন, এটা আগে বলে দিয়েছি। আচ্ছা, দেখেছো অপশন বিশ্লেষণ করে যে পড়ানোর পদ্ধতি, সেটাতে তোমরা কত হেল্পফুল হচ্ছ। যত ভিডিও পড়ে যাবে তত ছোট হবে, কেন? ইনফরমেশন অলরেডি সব বলে দেওয়া আছে। দেখো, তোমরা সেটা প্রমোট করবে তো, দেখো ভালো করে তোমরা আসো কিনা পাশে। প্রোটিন অণুর ত্রিমাত্রিক গঠনের জন্য বন্ধনী হলো, এই তোরা যারা অফলাইনে
স্টুডেন্ট আছিস তারা সব বলতো এই প্রশ্নটা। ত্রিমাত্রিক গঠন সব তো বানানো হয়ে গেছে। প্রোটিনের 4টে গঠন আছে। প্রথমটা হচ্ছে আলফা হেলিক্স, দ্বিতীয়টা হচ্ছে বিটা প্লিটেড সিট, অ্যাডভেস্টারের চালের মতো দেখতে, উঁচু নিচু ঢেউ খেলানো। সি হচ্ছে ত্রিমাত্রিক গঠন। আর 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বরটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। সেই গঠনে যে বন্ধনী আছে সেটা হাইড্রোফোবিক, ইলেকট্রোসাইডিক, হাইড্রোজেন বন্ডিং, সবগুলি। দেখো সবগুলি বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হয়, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। এটা জানি তোমরা সবাই উত্তর দিয়ে দিয়েছো, কিন্তু এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক কি গো? ফোবিক মানে ভয়। তোমরা আমাদের ভয় খাচ্ছ না তো? সারাংশে কিন্তু তোমরা ভালোবাসা দিচ্ছ, তাহলে তোমরা হচ্ছে স্টার আয়ন ফিলিক। স্টার আয়ন ফিলিক মানে স্টার আয়নকে ভালোবাসে যারা। হাইড্রোফিলিক মানে জলকে ভালোবাসে যারা। আর হাইড্রোফোবিক মানে জলকে ভয় খায় যারা। তাহলে হাইড্রোফোবিক বন্ড আছে, ইলেকট্রোসাইটিক বন্ড থাকবেই, আর হাইড্রোজেন বন্ড থাকবে। NH2+ আর COOH নিয়ে অ্যামাইনো অ্যাসিড গঠিত, তাহলে ইলেকট্রোসাইটিক তো থাকবেই। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড হলো প্রোলিন, মিথিওনিন, অ্যাসপার্টিক অ্যাসিড না ট্রিপ্টোফান? দেখো তো, সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিডের একদিকে NH2 আছে, একদিকে COOH আছে। সালফার যুক্ত কোনটা? মিথিওনিন আর সিস্টিন, এটা হচ্ছে সালফার যুক্ত। এমনি সাধারণ গঠন থাকে প্রোলিনের মাঝখানে সেন্ট্রাল কার্বন থাকে, তার বাঁদিকে বা ডান দিকে NH2 থাকে, আর আরেকটা ওপর দিকে COOH থাকে। আর অ্যাসপার্টিক অ্যাসিড আছে মানে অম্লযুক্ত, আর ট্রিপ্টোফান, এগুলো হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকটা কি নিয়ে গঠিত সব কটা পড়ে যাবে, ঠিক আছে? মিথিওনিনের সঙ্গে সিস্টিনটা খাতায় তুলে নাও। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্নে আমরা চলে এলাম। আগের ভিডিওর সম্ভবত 21-22 নম্বর প্রশ্নে আছে তোমার মডেল সেট 2-তে দেখবে বেস পেয়ার নিয়ে একটা প্রশ্ন আছে। আমি সেখানে খুব ডিটেলস আলোচনা করে দিচ্ছি। আমি কিন্তু এখানে ডাইরেক্ট উত্তর বলবো। 45টি বেস পেয়ার সহ ডিএনএ দৈর্ঘ্য হলো 78.4 অ্যাংস্ট্রম, 78.2 অ্যাংস্ট্রম, 153 অ্যাংস্ট্রম, 156 অ্যাংস্ট্রম। দুটো বেস পেয়ারের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে দুটো বেস পেয়ারের মধ্যে যদি 3.4 হয়, তাহলে 45টার মধ্যে 3.4 × 45 অর্থাৎ 153। এটা একটা ট্রিক্সও আছে। ধরো 3.4, 4 5 20, তাহলে লাস্টে ইউনিট ডিজিট মেলালে 4 2 4 আছে, সেখানে এখানে 3 এর পর 3.0 আছে, তাহলে এটাই উত্তর হবে। ইউনিট ডিজিট কনসেপ্ট। স্টার আয়ন স্টাইলের ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। স্যার স্টার আয়ন স্টাইল কি? স্টার আয়ন স্টাইল হলো, দেখো আমাদের প্রথম দিকের ভিডিওগুলো ছিল প্রচুর ইনফরমেশনে ভরা, তাতে কোশ্চেন ছিল কম কিন্তু এক্সপ্লেনেশন ছিল বেশি। এবার তাহলে স্যার এখন একটা ভিডিওতে হিসাব অনুযায়ী ভিডিওর টাইম ডিউরেশন কম হয়ে যাচ্ছে কেন? দেখো প্রথম দিকে আমরা তো প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল অ্যানালাইজ টপিক সঙ্গে লিঙ্ক করে এক্সপ্লেন করতে করতে আসছি, তাহলে অলরেডি যে টপিকগুলো কভার হয়ে যাচ্ছে, এক্সাম তো সামনে চলে আসছে, একই টপিক তো বারবার পড়লে হবে না। যেগুলো নতুন সেই টপিকের ওপর কোশ্চেনগুলোর এক্সপ্লেনেশন বেশি করে করতে হবে। তার মানে এই নয় যে তোমরা শুধু এই ভিডিওগুলো দেখে নেবে। দেখো পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে এই যে আমাদের স্টার আয়ন সায়েন্স আইকিউ চ্যানেলের প্লেলিস্ট সেকশানে যাবে, প্লেলিস্ট সেকশন ধরে তোমরা ভিডিও চালিয়ে রিভিশন করবে। তোমরা রোজ ভাগ করে নাও যে একটা করে ভিডিও রোজ দেখবে। হ্যাঁ হয়তো শুনতে তোমাদের কেমন লাগছে, কিন্তু তোমরা যদি এটা করতে পারো বায়োলজি তো তোমাদের ভালো হবেই, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে আমাদের চ্যানেলে তো বাংলা ইংরেজি প্লেলিস্টও অ্যাভেলেবেল আছে। তোমরা রোজ একটা করে ভিডিও দেখো, কারণ সময় হাতে খুব কম। আমরা চেষ্টা করছি যতটা পারা যায় ভিডিও অ্যাভেল করার। আর এইগুলোর সঙ্গে যারা বেশি নাম্বার পেতে চাও, শুধু তো দেখো মডেল কোশ্চেন পেপার তো করলে ঠিক আছে, কিন্তু তার সঙ্গেও যাদের খিদে আছে যে হ্যাঁ আমরা আরো জানতে চাই, আরো পড়তে চাই, তাদের জন্য এই যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল স্টার আয়ন সায়েন্স আইকিউ অফিসিয়াল, এর লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে ক্লিক করে এটাকে ফলো করে দাও। এখানে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন এবং আরো আমরা চেষ্টা করছি অন্যান্য সাবজেক্টের পিডিএফও দেওয়ার, যাতে করে তোমাদের হেল্প হয়। দেখো আলটিমেটলি
টিচার হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো তোমাদের ভালো মার্কস পাওয়া। সে একটা স্টুডেন্ট বায়োলজিতে ভালো মার্কস পেলো, অন্যান্য সাবজেক্টে কম নাম্বার পেলো, তাতে করে আলটিমেটলি তার রেজাল্টটা তো খারাপই হলো। সেটা আমরা কখনোই চাইবো না। আমরা তোমাদের ভালো চাইছি, তাই আমরা এটুকু আশা করব তোমরাও আমাদের ভালো চেয়ে আমাদের একটুখানি হেল্প করো। সবার মধ্যে ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো। সাবস্ক্রাইবার চাই বস। দেখো না, অন্যান্য চ্যানেলে যাও, তাদের সাবস্ক্রাইবার ভিউয়ার্সের থেকে বেশি, আমাদের ভিউয়ার্স বেশি, সাবস্ক্রাইবার কম। এরকম করলে কি করে হবে? আমাদেরকে তো তোমাদের পাশে থাকতে হবে, যেমন তেমন তোমরাও তো আমাদের পাশে থাকবে, তাই না? পরবর্তী প্রশ্ন, হলো এনজাইম সম্পর্কিত কোন উত্তরটি সঠিক? নন প্রোটিন অ্যাপোএনজাইম, প্রোটিন অ্যাপোএনজাইম, এনজাইম প্রোটিন কোএনজাইম, না এনজাইম নন প্রোটিন কোএনজাইম? এটা ডিটেলস কনসেপ্ট আগের দিন বলে দিয়েছি, আর বলতে চাইছি না। হলো এনজাইম দুটো নিয়ে গঠিত, একটা হচ্ছে অ্যাপোএনজাইম আর কোফ্যাক্টর। স্যার কোফ্যাক্টর কই? আরে কোফ্যাক্টরটাই তো নন প্রোটিন গো। তাহলে নন প্রোটিন আর অ্যাপোএনজাইম উত্তর হবে 29-এর উত্তর হবে অপশন এ। আচ্ছা, কোফ্যাক্টর কি কি নিয়ে গঠিত, তাদের কি কি কাজ লিখে ফেলো তো। পরের প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন, কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎসেচকের উপস্থিতি নিয়ে কোনটি সত্য? স্বাভাবিকের থেকে নিম্ন অ্যাক্টিভেশন এনার্জি হবে, বিক্রিয়ার হার খুব ধীর হবে, উৎপন্ন পদার্থের অ্যাক্টিভ সাইডের সঙ্গে যুক্ত থাকে, আর অ্যাক্টিভেশন এনার্জির কোনো পরিবর্তন হয় না। একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন উৎসেচক ক্যাটালিসিসের কাজ করে, তার কাজটাই হচ্ছে বিক্রিয়াটিকে খুব তাড়াতাড়ি করে দেয়া। তাহলে অপশন বি হবে না। আচ্ছা, অ্যাক্টিভ সাইডের সঙ্গে যুক্ত তো হবে ঠিকই, কিন্তু বলেছে উৎসেচক রাসায়নিক অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে প্রশ্নটা, ওই জন্যই দুটোতে অ্যাক্টিভেশন এনার্জি আছে। দেখো যখন এরকম অপোজিট অপশন থাকবে না, একটু দেখবে, খেয়াল করে দেখবে, ওর মধ্যে একটা উত্তর হওয়ার চান্স বেশি থাকে। ওটাই হয় বলছি না, বেশি থাকে। একটা রাসায়নিক বিক্রিয়া এমনি হচ্ছে, তুমি এমনি যাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছ, হেঁটে হেঁটে গেলে তোমার 1 কিলোমিটার হেঁটে হেঁটে গেলে তোমার শক্তি বেশি খরচা হলো, তোমার অ্যাক্টিভেশন এনার্জি বেশি লাগলো। কিন্তু তুমি সাইকেলে করে গেলে, তুমি গেলে একই, সে ক্রিয়ার শেষে সাইকেলটা রেখেও দিলে সেরকমই উৎসেচক ক্রিয়ার শেষে একই থাকে, কিন্তু সাইকেলটা নিয়ে যখন গেলে তোমার শক্তিটা কম খরচা হলো। ঠিক উৎসেচকেরও তাই কাজ, স্বাভাবিকের থেকে নিম্ন অ্যাক্টিভেশন এনার্জি লাগে। বোঝা গেল? 31 নম্বর প্রশ্ন, মিওসিস 1 ও মিওসিস 2 এর মধ্যবর্তী দশাকে বলা হয়। সবাই ইন্টারফেজ করে দেবে, তা তো হবে না ভাই। ইন্টারফেজ, ইন্টারকাইনেসিস, ডায়াকাইনেসিস, মেটাকাইনেসিস, এর উত্তর কি হবে? মিওসিস 1, মিওসিস 2। তাহলে ইন্টারকাইনেসিস, ইন্টারফেজ কিসের কিসের মধ্যে হয়? ইন্টারফেজ দুটো, একটা কোষ বিভাজনের শুরু, একটা কোষ বিভাজনের শেষ, তাদের মাঝখানে ইন্টারফেজ হয়। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস শুরু আর তোমার ক্যারিওকাইনেসিস শুরু থেকে, বা এভাবে বলতে পারো যে সাইটোকাইনেসিসের শেষ থেকে একটা ক্যারিওকাইনেসিস শুরু, অর্থাৎ একটা কোষ বিভাজন আর অন্য কোষ বিভাজনের মাঝখানে দশাকে ইন্টারফেজ বলে। ইন্টারকাইনেসিস হচ্ছে মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যবর্তী দশাকে বলা হয়। পরের প্রশ্ন, ক্রোমোজোমকে সব থেকে ভালোভাবে পর্যবেক্ষণের জন্য মাইটোসিসের যে দশাটি উপযুক্ত সেটা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তুমি খুব ভালো করে দেখবে, এটা 10 এর লেভেলের প্রশ্ন। ঠিক আছে, 10 এর ছেলেমেয়েরা যখন 11 এ পড়বে তাদের জন্য এই প্রশ্নটা থাকলো। ঠিক আছে, দেখো সব থেকে ভালোভাবে দেখা যায় কোথায়? প্রোফেজে হচ্ছে প্যাঁচটা খোলে, মেটাফেজ হচ্ছে মাঝখানে বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত থাকে, অ্যানাফেজে মেরুর দিকে চলন হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, আর টেলোফেজ হচ্ছে শেষে সব যা যা অবলুপ্তি হয়েছিল সব আবার আবির্ভাব হয়। কিন্তু সব থেকে ভালো ক্রোমাটিনটা কোথায় দেখা যাবে? যখন মাঝখানে ভালো করে থাকে। তুমি স্লাইডে ফেললে, আমরা যখন পড়েছি দেখেছি, স্লাইডে ফেলেছি, কি সুন্দর স্পষ্ট ভাবে মেটাফেজ দশায় দেখা যাচ্ছে। স্যার বলতেন যে এসে দেখো মেটাফেজ দশা এটা, তাহলে সব থেকে ভালো দেখা যায় মেটাফেজ দশা। পরের প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, আবার মেটাফেজ দশায় স্পিন্ডেল তন্তুর সঙ্গে ক্রোমোজোমের যে অংশটি যুক্ত থাকে সেটি হলো সেন্ট্রোমিয়ার, কাইনেটোকোর, স্যাটেলাইট আর গৌণখাঁজ। আচ্ছা, যারা একটু পড়াশোনা করেছো বা রিভিশন দিচ্ছ লাস্টের দিকে, তাদের জন্য বলছি, তোমাদের এ আর বি এর মধ্যে গোলাচ্ছে। এনওআর আমি বলে দিচ্ছি, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, এটা গৌণখাঁজ থেকে তৈরি হয়। স্যাটেলাইট শেষ প্রান্তে থাকে। আচ্ছা, সেন্ট্রোমিয়ার আর কাইনেটোকোরের মধ্যে স্যার কি উত্তর হবে? সেন্ট্রোমিয়ারটা কি বোঝো? সেন্ট্রোমিয়ার দুটো নন সিস্টার বা সেন্ট্রোমিয়ার দুটো সিস্টার ক্রোমাটিডকে জুড়তে সাহায্য করে। সিস্টার ক্রোমাটিডদের দুটো মাঝখানে জুড়তে হলে সেটাকে সেন্ট্রোমিয়ার উত্তর হতো। কিন্তু এখানে বলেছে মেটাফেজ দশায় স্পিন্ডেল তন্তু অর্থাৎ বেম তন্তু যা ক্রোমোজোমের সঙ্গে অংশটা যুক্ত থাকে, সেটা কে হবে? একটা চাকতির মতো গঠন, যাটাকে বলে কাইনেটোকোর।
তাহলে সেন্টোমিয়ার আর কাইনেটোকোরের মধ্যে পার্থক্যটা বুঝে কোশ্চেনটা করতে হবে। যদি কোশ্চেনটা থাকতো যে দুটো সিস্টার ক্রোমাটিডকে কোথায় দ্বারা যুক্ত থাকে, তখন উত্তর হতো অপশন এ, সেন্টোমিয়ার। ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্ন দেখো 34 না, লাস্টে দিয়ে চলে এসেছি। এখনো যদি লাইক না করে থাকো লাইক করে দাও, কমেন্ট করে জানাও পুরো সিরিজটা কেমন লাগলো। আমরা এবার একটু নতুন ট্রাই করলাম একবারে সবটা আনার। দেখো মিওসিসের যে উপদশায় ইন্টারজোনাল তন্তু দেখা যায়, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, টেলোফেজ 3। বাবা টেলোফেজ 3 দিয়েছে, ঠিক আছে, এরকম তো কোনো কিছু নেই, ঠিক আছে, এটা মজা করেছে স্যার হয়তো। আচ্ছা দেখো তাহলে কোনটা উত্তর হবে? 34 এর হবে অ্যানাফেজ 2। মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এর দুটো করে বৈশিষ্ট্য আমি সবার কাছ থেকে জানতে চাইছি। সেল ডিভিশন কিন্তু ছেড়ে গেলে হবে না। প্রথম থেকে পড়তে পড়তে তুমি সেল ডিভিশন ছেড়ে চলে গেলে সেরকম করলে কিন্তু হবে না। আমার মতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা তোমাদের একটু সবার শক্ত লাগে। তোমরা প্রথমে শুরু করলে বায়োলজি ক্লাসিফিকেশনটা যদি শেষে করো তাহলে ভালো হয়। ইম্পর্টেন্ট যে টপিকগুলো আগে করে নাও, কোথা থেকে বেসিক কোশ্চেন আসছে দেখে নাও। আর তোমরা ইম্পর্টেন্ট টপিক টু বি কভার্ড বিফোর এক্সাম এর ওপর কোনো ভিডিও চাইছো, সাজেস্টিভ কোনো ভিডিও চাইছো কিনা সেটা কিন্তু এবার জানাতে হবে বস। নাহলে কি করে আমরা এখন করবো বলো? এবার তো জানানোর সময় যাক, 1 মাসও পরীক্ষা নেই। দেখো তাহলে অ্যানাফেজ 1 না অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2 উত্তর হলো। এরপর লাস্টের কোশ্চেন, সেই তথাকথিত কোশ্চেন 35-এর প্যাকেটিন, মেটাফেজ, ডায়াকাইনেসিস, জাইগোটিন। দেখো দেখিনি কোষ বিভাজন থেকে কত এসেছে, আর তুমি পড়ে চলে গেলে একটা প্রথম দিকের চ্যাপ্টার। কস্ট বেনিফিট রেশিওটা বোঝার চেষ্টা করো, কতটা সময় ইনভেস্ট করলে কতটা তুমি ফ্রুটফুল হবে সেটা বোঝার চেষ্টা করো, সেইগুলোর উপর জোর দাও। আর আমরা যে লেভেলের তোমাদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, আশা করছি তোমাদের জেন পাস নিট লেভেলটা আটকাবে না। যারা পুরো পিওর বাংলায় চাইছো, আমরা বাংলাতেই আনছি। দেখো প্যাকেটিন, সেই কোষ বিভাজন, প্যাকেটিন, মেটাফেজ, ডায়াকাইনেসিস, জাইগোটিন, এর মধ্যে যে কোনো একটাকে ধরো যেটা থেকে উত্তরটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। মেটাফেজ বিষুবতলে সজ্জিত, B4 হবে স্যার, B4 স্যার, B4 স্যার, 3টে হচ্ছে, তাহলে বি সি ডি এর মধ্যে উত্তর হবে। আচ্ছা তাহলে এ কি হবে? দেখো এ প্যাকেটিনে কি থাকে, প্যাকেটিং এ ক্রসিং ওভার হয়, তাহলে A3 স্যার, A3 এখানে আছে, A3, তাহলে বি স্যার 4, সি ডায়াকাইনেসিসে কি হয় সবাই আমরা জানি, কাইজমার সমাপ্তিকরণ হয়। কাইজমা কি বলে দিয়েছি আগের ভিডিওতে, বলে দিয়েছি সম্ভবত। C2 হচ্ছে, আর তোমার ডি হচ্ছে জাইগোটিনে কি হয়, সমস্ত ক্রোমোজ যুগলের জোড় বন্ধন হয়, অর্থাৎ A3B4C2D1 সমাপ্ত হলো তোমাদের মডেল কোশ্চেন নাম্বার 3। আচ্ছা এতক্ষণ ধরে তোমরা ভিডিও দেখছো, খুব ধন্যবাদ তোমাদের। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই। এখানে আরো ভিডিও আছে তোমাদের সুবিধার্থে আমরা দিয়ে দেবো। আই বাটনটাকে চেক করবে, সেখানেও দিয়ে দেবো। প্লেলিস্ট থাকবে, ডেসক্রিপশনে থাকবে, তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে থাকবে, ঠিক আছে। আর তোমরা আমাদের মনে থাকবে, ঠিক আছে। তোমরা আমাদের এখন, আমাদেরই স্টুডেন্ট, আমাদের মনে আছো। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই কমেন্ট করে জানাও কিরকম লাগলো।